চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফারাহ হাসান মৌটুসীর কাছে। আবারও ফিরে এলাম। গানটা শুনেই বরং আড্ডাটা শুরু করি। কোন গানটি শোনাবেন? তোমার অসীমে। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। সকালবেলাটা যেন রবীন্দ্রসঙ্গীত শুনলে একটা ভালো লাগা ভিন্ন মাত্রা পায়। এই যে রবীন্দ্রসঙ্গীতের সাথে আপনার যাত্রা কখন থেকে কিভাবে শুরু হয়েছিল? আসলে আমার বয়স যখন 7 বছর, আমি সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত কী জিনিস তখন সেটা বুঝতাম না, কিন্তু প্রথম গানটা চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, মানে সেই বয়সে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে এটা বুঝার কিন্তু মানে বয়সটা তখন ছিল না, কিন্তু গানটা ভিতরে ধারণ করার পর মানে ওই শিশু বয়সেই অদ্ভুত একটা অনুভূতি হলো, তখন থেকেই আর কি রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালো লাগা। তো তারপর এই যে গান শিখতে শিখতে নানান ব্যস্ততা বা পেশাগত জীবনে ঢুকে যাওয়া, তখন কি একটু গানের চর্চায় ভাটা পড়েছে? আমি গ্র্যাজুয়েশনের সময় ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা করেছি, এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে 1 বছরের ক্লাসিক্যাল মিউজিকের উপর কোর্স সম্পন্ন করেছে। তো তখন আমার অত সমস্যা হয়নি, কিন্তু চাকরি জীবনে বা পেশাগত জীবনে মানে ঢোকার পরেই আর কি আমার ভাটা পড়েছে কিছুটা। তো তারপর এই ব্যস্ততার পাশাপাশিও তো মনে হয় এখন আবার পরবর্তী সময়ে এসে সব সামলে নিয়েও গানের চর্চাটা আবার শুরু করা হয়েছে নতুনভাবে, তাই কি? হ্যাঁ, ভালো লাগার সাথে চর্চাটা হয়, কিন্তু সেটা মানে ব্যবসা প্রমোশনের জন্য না, মানে রবীন্দ্রসঙ্গীত মানেই হচ্ছে একটা ভালো লাগার অনুভূতি হিসেবে কাজ করে। আপনার যখন খুব মন খারাপ থাকবে তখনও দেখবেন যে রবীন্দ্রসঙ্গীত ওষুধ হিসেবে কাজ করছে। আপনি যখন জ্যোৎস্না দেখছেন মানে তখনও রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে। এই যে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা, অর্থাৎ আমরা বর্তমান সময়েও এসে সেই এত বছর আগে লিখে যাওয়া গান কিংবা সুর যখন শুনি তখন একেবারে সাথে সাথে কানেক্ট করতে পারি। এই টাইমলেসনেস বিষয়টিকে আপনি কিভাবে আত্মস্থ করেন বা আপনি কিভাবে উপলব্ধি করেন? রবীন্দ্রনাথ হচ্ছে আমার প্রথম প্রেমিক, প্রথম পুরুষ আর কি, মানে ওনাকে আমি সর্বক্ষণ সর্বভাবে ভাবি। যেমন মনে করেন আমার খুব আনন্দের কোনো মানে অনুভূতি হলো, আমি গাইলাম যে হারে রে 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 রে, হ্যাঁ, আবার খুব মন খারাপ হলো, সব কিছু হারিয়ে ফেললাম, তোমার অসীমে গানটা গেয়ে আমি নিজেকে সান্ত্বনা দিলাম। তারপর রবীন্দ্রসঙ্গীতে অনেক বিষয় আছে প্রেম এবং পূজা পর্যায়ে রিলেটেড, যেমন হায় কে দিবে আর সান্ত্বনা, তারপর আমারও পরানো যাহা চায়। আমারও পরানো যাহা চায় এটা শুনলে মনে হবে যে প্রেম পর্যায়ের গান, কিন্তু এটা কিন্তু আসলে পূজা পর্যায়ের গান। এই যে যখনই মন খারাপ লাগে তখন রবীন্দ্রসঙ্গীতের দ্বারস্থ হওয়া, আবার যখন একটু রোমান্টিক মুডে থাকে বা ভালো লাগার মুহূর্তে থাকে সেই সময়টাও সেই রবীন্দ্রনাথকেই স্মরণ করা, এই যে এই দোলাচলের মধ্য দিয়ে তো সময়টা এগোচ্ছে ভালোই, পাশাপাশি গানের চর্চাটা কখন করা হয় ব্যস্ত জীবনের ফাঁকে? অফিস থেকে আসার পরে করা হয় বেশি, অবসর সময় পেলেই। অবসর সময় পেলেই। আপনি তো পাশাপাশি রন্ধনশিল্পী হিসেবেও কাজ করেন। জি। তো এই যে গান, রন্ধন শৈলী, এই সব কিছুর চর্চা কিভাবে সময় ব্যালেন্স করা হয়? আমার পেশা না, কিন্তু নেশা, মানে ফিউশন হিসেবে আমি পছন্দ করি, একটু ফিউশন আইটেম রাঁধতে পছন্দ করি। কি ধরনের সেটা? যেমন সয়াবল দিয়ে মানুষ নর্মাল রান্না করে আর কি, কিন্তু সয়াবল দিয়ে আমি একটু ভেজিটেবল দিলাম, বা মাংস তো দেওয়া যায় না, একটু আনকমন ভেজিটেবল দিলাম,
সেটা ক্যাপসিকাম হতে পারে বা টমেটো হতে পারে। এটা কি বাসায় নিজে নিজেই ট্রাই করতে করতে বাসায় নিজে নিজে মানে এক্সপেরিমেন্ট করেন, তারপরে হয়তো সেটি মানুষের সামনে পরিবেশন করেন? জি জি। আচ্ছা, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আমরা জানি, আগে একটা সময় ছিল অ্যালবাম প্রকাশ করা হতো, এখন তো সবাই সিঙ্গেল ট্র্যাক বা জাস্ট ফোনে রেকর্ড করে পোস্ট করে দিচ্ছে, শেয়ার করে দিচ্ছে। সো আপনার ক্ষেত্রে আপনি কোনটি করেন? আমার ক্ষেত্রে আমি মঞ্চটা বেশি প্রেফার করি, কিন্তু কারণ দর্শকদের অনুভূতিটা মানে সরাসরি কানেক্ট করা যায়। সো মঞ্চে গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? হ্যাঁ, মঞ্চে গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করে যাচ্ছেন বা মঞ্চে উপস্থাপন করছেন, সামনে আর কি ধরনের পরিকল্পনা রয়েছে? যেহেতু আমার অ্যালবাম নেই, অ্যালবাম নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সেই গল্পটা শুনছি আরো একটা গান শোনার পর। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, যারো লাগে ফিরি একা একা, আখি পিপা শীত নাহি দেখা, যারো লাগে ফিরি একা একা, আখি পিপা শীত নাহি দেখা, তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে যাইবি ভাবরি। চমৎকার। আপনার বাসার মানুষজন যখন আপনি রবীন্দ্রসঙ্গীত করেন, তারা কেমন উপভোগ করে? তাদের রিয়াকশন কি হয়? আমার মেঝো খালা, যে আমার বাবা নেই, আমার মা আর বোন তো খুব ভক্ত, আমার খালারা খুব আমার রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। তো আমার মেঝো খালার ক্যান্সার, তো ওনার বাসা গেলেই আমাকে বলে যে দুটো রবীন্দ্রসঙ্গীত শোনাও, একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও। তো এটা আমার জন্য অনেক পরম পাওয়া যে আমার গাওয়া রবীন্দ্রসঙ্গীতটা তার মিউজিক থেরাপি হিসেবে কাজ করে বা মানসিক থেরাপি হিসেবে কাজ করে। এটা আমার জন্য একটা বড় পাওয়া আর কি, আশীর্বাদ। পারিবারিক আড্ডা যখন হয় তখন রবীন্দ্রসঙ্গীতের গাওয়ার অনুরোধ নিশ্চয় অনেক বেশি পাওয়া হয়। জন্মদিন বা হলুদে মানে গাইতে বলে আর কি। এবারে একটু জানতে চাই যে আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে গানের যে ইন্ডাস্ট্রি যদি বলি, সেখানে নিয়মিত কাজ করার কোনো ইচ্ছে কি ছিল কিনা বা আছে কিনা আরো একটু নিয়মিত হওয়ার? মানে যেহেতু আমি আধুনিকটা একটু কম গাই বা অন্যান্য সঙ্গীত কম গাই, তো রবীন্দ্রসঙ্গীত নিয়ে যদি কোনো কিছু হয় তাহলে অবশ্যই আছি আর কি এটার সাথে। আচ্ছা, আর আধুনিক গান নিয়ে কোনো পরিকল্পনা কি নেই একেবারেই? যদি মৌলিক গান খুব ভালো হয় তাহলে গাওয়ার ইচ্ছা আছে আর কি। আচ্ছা, কিন্তু একটু কম, মানে রবীন্দ্রসঙ্গীতে আমার থাকার ইচ্ছা আছে। অ্যালবামের কথা বলছিলেন বা গান প্রকাশ করার কথা, তো যখনই গান প্রকাশ করার বিষয়টি আসে তখন তো ইচ্ছে একটু থাকতেই পারে যে আমি 5টা রবীন্দ্রসঙ্গীত যদি করি, সাথে 2-1টা নিজের মৌলিক গান হতে পারে, এমন কোনো পরিকল্পনা কি রয়েছে? না, মৌলিক গানের অ্যালবাম করার আমার ইচ্ছা নেই, কারণ মৌলিক গান যদি মানসম্পন্ন না হয় তাহলে ওই গানগুলো গেয়ে লাভ নেই আর কি, যেটা আমি মনে করি আর কি। শুধু জনপ্রিয় হব বলেই যে মৌলিক গান গেয়ে আমাকে জনপ্রিয় হতে হবে সেটা না, আমি মানুষের হৃদয়ে থাকতে চাই, সেটা রবীন্দ্রসঙ্গীত গেয়েই মানে এস্টাবলিশটা করা সম্ভব। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী কিংবা তার মৃত্যু দিবসকে আমরা বেশ আড়ম্বরের সাথে এবং শ্রদ্ধার সাথে আমরা সবসময় উদযাপন করার চেষ্টা করি। আপনার জায়গা থেকে আপনি সেটাকে কিভাবে ধারণ করেন বা সেই বিশেষ দিনগুলোকে ঘিরে আপনার অ্যাক্টিভিটি কেমন থাকে? আমি মনে করি শুধু বিশেষ দিনের জন্য তো আর রবীন্দ্রনাথ না, 365 দিনের জন্য রবীন্দ্রনাথের অনুভূতি নিয়ে সকাল দুপুর সেটা বিকেলেও হতে পারে, জ্যোৎস্না রাতও হতে পারে। আমার শিল্পকলা একাডেমি বা বাংলা একাডেমিতে কিছু নিয়মিত পরিবেশনা থাকে, মঞ্চ পরিবেশনা থাকে। যেমন 21শে ফেব্রুয়ারি আসলে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীতের উপর তো সবারই কম বেশি পরিবেশনা থাকে, সেই অর্থে আমারও থাকে আর কি। তো আমি মনে করি যে রবীন্দ্র জন্মজয়ন্তী বা মৃত্যুবার্ষিকীতে না, সবসময় রবীন্দ্রসঙ্গীত করা উচিত।
আচ্ছা, বর্তমান সময়ে যারা গান করছে, কভার করছে, অনেক রবীন্দ্রসঙ্গীত আমরা দেখি তারা নিজের মতো করে একটু সেটাকে যদি ফিউশন বলি অথবা যদি একটু আধুনিকভাবে উপস্থাপনের প্রচেষ্টা বলি, সেটি আমরা দেখে থাকি, করে থাকে। সেটিকে আপনি কিভাবে দেখেন? ফিউশনটা রান্নার ক্ষেত্রে হয়, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে ফিউশনটা টোটালি মানে আমি ঘোর বিরোধিতা করি আর কি। আর মিউজিকের ক্ষেত্রে হয়তো বা ইনস্ট্রুমেন্টের ব্যবহারের ক্ষেত্রে হয়তো একটু ভিন্নতা এনে একটু উন্নত মানের সাউন্ড কোয়ালিটি আনা যায়, কিন্তু ওইটা বেশি নষ্ট না করে বেসিকটা ঠিক রেখে মূল সুরটা ঠিক রেখে আর কি গাইতে হবে আর কি। আপনার পছন্দের যদি কয়েকজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম জানতে চাই? এদের মধ্যে পছন্দের শিল্পী হচ্ছে মিতা হক, কারণ মিতা আপার কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখতাম ছায়ানট থেকে পাশ করার পর। আর মিতা আপার মতো এত আন্তরিক সম্পন্ন শিল্পী এবং মানুষ আমি কোথাও দেখিনি। এবং আমার ছেলেদের মধ্যে পছন্দের শিল্পী হচ্ছে ফাহিম হোসেন চৌধুরী, উনি আমার স্বপ্নের পুরুষ আর কি। যাই হোক, রবীন্দ্রসঙ্গীত নিয়ে যেহেতু কাজ করবেন ভাবছেন, সেই ক্ষেত্রে আপনার গানগুলোকে যেহেতু সবাই করছে রবীন্দ্রসঙ্গীত, সেখান থেকে আপনার গানকে আপনি একটু ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করতে চাইবেন? আমি আমার অ্যালবামের কথাই বলি, মানে আপকামিং যে অ্যালবামটা আসবে সেটা হচ্ছে যে আমি হয়তোবা কোনো থিম বেছে নিলাম, সেটা স্বদেশ পর্যায়ে হোক, পূজা পর্যায়ে হোক, প্রেম পর্যায়ে হোক। প্রথমে এই বিষয়গুলোকে একটু ব্যাখ্যা করব। যেমন আমি তোমার প্রেমে হব কলঙ্ক ভাগী, এই গানটা মানুষ শুনলে মনে করে যে প্রেমের গান, এটা কিন্তু মানে ঈশ্বর বন্দনার গান। হ্যাঁ, তো মানে এরকম বিষয়গুলো একটু ব্যাখ্যা দিয়ে 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 গানগুলো আমি করব আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ আড্ডা দিলাম, চমৎকার লাগলো। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ দিন প্রতিদিনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা রবীন্দ্রনাথকে ধারণ করুন, কারণ রবীন্দ্রসঙ্গীত মানসিক থেরাপি হিসেবে কাজ করে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। আমরা বিদায় নেব গানে গানে, তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি। এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে দর্শক লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার 110 বীরতম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, অনুমান বা ধারণা থেকেই সত্যের উৎপত্তি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, তোমার পথের কাটা করব চয়ন, সেথায় তোমার ধুলার শয়ন। পথের কাটা করব চয়ন, সেথায় তোমার ধুলার শয়ন। সেথায় আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগী কলঙ্ক ভাগী। আমি শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পরে তাহার ইচ্ছা বক্ষে মাগি কলঙ্ক ভাগী।
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী।